কালকে পর্যন্ত আমার নাতিটা একদম সুস্থ ছিল। হঠাৎ করে এক রাতে কি এমন হয়ে গেল, আমার নাতিটা মরে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না। উপরওয়ালা এ কেমন বিচার করলো? বাপ মা মরা আমার একমাত্র নাতি ছিল, ওর বাবা মা আগেই মারা গিয়েছে। হঠাৎ করে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারলাম না। গ্রামে হঠাৎ করে এভাবে মানুষ মারা যাচ্ছে কেন? সেটাই তো বুঝতে পারলাম না। বুড়িমার নাতনিটা খুবই ভালো ছিল, ওর মতো একটা মেয়ে আমাদের গ্রামে আর হয় না গো। সেটা তো আমরা সবাই জানি। মেয়েটা খুবই ভদ্র ছিল আর বিনয়ী ছিল। ছোট একটা মানুষ, খুবই খুবই পাকা পাকা কথা বলতো। এখন আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? আমার নাতনিটা যে চলে গেল পৃথিবী ছেড়ে। বুড়িমা, যা হওয়ার হয়ে গেছে। এখন তো তুমি হাজার কাঁদলেও তোমার নাতনিকে আর ফিরে পাবে না। আমাদের একটা দায়িত্ব আছে, তোমার নাতনির দেহটার শেষকৃত্য সম্পন্ন করা। সেটা করার জন্য অনুমতি দাও। আমি কেন মরে গেলাম না? আমার নাতিটা বেঁচে থাকলেই হতো। বুড়িমার কাছে অনুমতি চেয়ে কিচ্ছু হবে না। আমাদের দুজনকেই সবকিছু করতে হবে। তিনি তো এখন সেরকম অবস্থায় নেই। সেটা লালটুদা ঠিক কথাই বলেছে। তাহলে আমরাই সকল কিছুর ব্যবস্থা করি। পণ্ডিত মশাই, আমাকে একটু সাহায্য করুন। আমি খুব বিপদে পড়ে গেছি, আপনি সাহায্য না করলে আমার বড্ড বিপদ হয়ে যাবে। আরে বাবা, বস বস। কি হয়েছে সেটা খুলে বল, না বললে কিভাবে বুঝতে পারবো শুনি। আমার স্ত্রীকে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ বলছে আমার স্ত্রী নাকি তার কচুরির দোকানে অবৈধ জিনিসপত্র রাখে। তারা নাকি সেটার প্রমাণও পেয়েছে। এখন আমি কি করব বলুন তো? আমি যতটুকু জানি তাতে বলতে পারি, পুলিশ সাধারণত কোনো কিছু না জেনে শুনে কোনো কাজ করে না। নিশ্চয়ই তোমার বউ কোনো কাজ করেছে। না না, আমি বেশ বুঝতে পারছি এটা কোনো ষড়যন্ত্র অথবা কোথাও ভুল হচ্ছে। তুমি তোমার স্ত্রীকে একটু ভালোভাবে জিজ্ঞেস করে নিও। দেখো, বিষয়টা যদি মিথ্যে হয় তাহলে ছাড়ানো যাবে, আর যদি সত্য হয় এবং তোমার স্ত্রী না স্বীকার করে তবে কিন্তু তোমার স্ত্রীর সাজা আরও বাড়তে পারে। আমার স্ত্রী কখনোই আমাকে মিথ্যে বলেনি, তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার স্ত্রী এমন ধরনের কোনো কাজ করতেই পারে না। বেশ, তুমি যখন এত করে বলছো তাহলে আমি একটা সাহায্য করবার চেষ্টা করতে পারি। চেষ্টা নয় পণ্ডিত মশাই, আপনি বলুন না, আপনি আমার স্ত্রীকে ছাড়িয়ে দিয়ে এনে দেবেন। ঠিক আছে ঠিক আছে, কথা তো আর দিতে পারছি না। আগে পরিস্থিতি দেখি, পরিস্থিতি অনুযায়ী তারপর কাজ করতে হবে। তুমি এখন বাড়িতে চলে যাও। লালটুদা, ঘরে আছো নাকি? একবার বেরিয়ে এসো তো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে গো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কে রে? কে ডাকছে এখন এই বিকেল বেলা? আমি ঘুমাবো ভাবছি রে। আমি রতন গো দাদা, একবার বেরিয়ে এসো না, তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, তারপর আবার ঘুমাবে। কি হয়েছে রতন? তুই এভাবে ঘামছিস কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি আবার? হ্যাঁ, তুমি তো ঘরে লুকিয়ে আছো। গ্রামে কি সব হয়ে যাচ্ছে কোনো খোঁজ খবরই তো রাখছো না। গ্রামের অবস্থা তো খুবই মারাত্মক হয়ে যাচ্ছে। কোন বিষয়ে কথা বলছিস সেটা একবার বল না, না হলে বুঝবো কিভাবে? আমি তো কিছুই জানি না রে। কি কি হয়েছে আবার গ্রামে? আমরা তো সকালে বুড়ির বাড়ি থেকে আসলাম, তারপর শুনতে পেলাম এ পর্যন্ত গ্রামে অন্তত 6 থেকে 7 জন মানুষ মারা গেছে। আমার তো মনে হচ্ছে গ্রামের হয়তো কোনো ভাইরাস আক্রমণ করেছে, তার জন্য মানুষ এভাবে মারা যাচ্ছে। তা ডাক্তারবাবুর কাছে গিয়েছিলিস নাকি? ডাক্তারবাবুর সাথে আমার কথা হয়েছে, তিনি হরিপ্রসাদ বাবুর বাড়িতে যেতে বলেছেন। সেখানেই নাকি একটা সভা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেখানেই চল। এখানে বসে সময় নষ্ট করে লাভ নেই। সবটাই তো শুনলাম গ্রামবাসীর সবার মুখ থেকে। ডাক্তার মদন মোহন বাবু, এ ব্যাপারে আপনি কি ভাবছেন? আমি তো সব রকমের চেষ্টা করছি, কি কারণে এমনটা হচ্ছে সেটা তো বলতে পারছি না। তাহলে আপনি কিসের ডাক্তার হলেন? আপনি কিছুই বলতে পারছেন না। গ্রামের মানুষজন সব মারা যাচ্ছে এভাবে। আমি তো চেষ্টা করছি বের করবার, কিন্তু কোনোভাবেই কিছু বের করতে পারছি না। আর আমার তো মনে হচ্ছে কোনো ধরনের ভাইরাসের আক্রমণে এমনটা হচ্ছে। গ্রামবাসী সবাই সেটাই বলছে। আমার তো মনে হচ্ছে এই ভাইরাসটা ছোঁয়াচেও হতে পারে।
কি বলছেন আপনি এসব? তাহলে এখন আমরা কি করতে পারি? গ্রাম ছেড়ে সবাই চলে যাব নাকি? গ্রাম ছেড়ে পালিয়ে গেলে তাহলে আমাদের গ্রামে কোনো ভাইরাস থাকলে অন্য গ্রামে গেলে সেটা সেই গ্রামেও ছড়িয়ে পড়বে। তারপর দেখা যাবে পুরো গ্রামগুলো একদম বিনষ্ট হয়ে যাবে। তার চেয়ে ভালো সবাই সবার ঘরে আবদ্ধ থাকুন, এটাই সবচেয়ে ভালো হবে। ডাক্তারবাবুর কথা সবাই তো শুনতে পেলেন। এখন থেকে কেউ ঘর থেকে বের হবেন না, যে যার মতো ঘরে থাকবেন। ঘর থেকে না বের হলে আমরা কিভাবে বাজারঘাট করব? আজীবন তো আর সবাইকে ঘরে থাকতে আমরা বলছি না, কিছুদিন ঘরে থাকুন, তারপর আমি যে কোনো একটা ব্যবস্থা করব। সবাই আস্তে আস্তে সুস্থ হলে তারপর আবার বেরিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, ডাক্তারবাবু যেটা বলেছে সেটা করাই ভালো হবে। আমরা সবাই মিলে সেটাই করি। সবাই চলো, যার যার মতো ঘরে ফিরে যাই। ডাক্তারবাবু কদিনের মধ্যেই ব্যবস্থা করবে সব কিছু। তুমি যে কেন মাঝে মধ্যে এত জেদ করো, তোমার জেদের জন্য আমি কিছুই করতে পারছি না। তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি তোমাকে বলেছি আমাকে বাইরে নিয়ে যাও? ঘরের মধ্যে থাকতে আর ভালো লাগে না, সেজন্য বললাম একটু বারান্দায় এসে বসি। সেই ভাইরাসটা যদি বাতাসের সাথে মিশে থাকে তাহলে তো এখানেও চলে আসবে। অশিক্ষিত মূর্খের মতো কথা বলো না। বাতাসে যদি মিশে থাকতো সে বাতাস ঘরেও প্রবেশ করে। সবখানেই তুমি বাতাস গ্রহণ করো, অক্সিজেন গ্রহণ করো, পাগল। আরে হয়েছে হয়েছে, তোমার সাথে কথা বলে পারবো না আমি। এ কি ডাক্তারবাবু, আপনি এমন অবস্থায় কেন? কি হয়েছে আপনার? যেখানে আছো ওখানেই থাকো গো, আমার এদিকটা এসো না। আমি হয়তো সেই রোগের দ্বারা আক্রান্ত হয়েছি, শরীরটা ভাল লাগছে না। আমার ঘর থেকে তোমাদের ঘর সব থেকে কাছে এখানে আসলাম, সেজন্য। তোমরা তো জানো আমি এখানে একাই থাকি। দয়া করে আমাকে একটু জল এনে খাওয়াতে পারবে? আমার কাছে এসো না, আবার দূর থেকে জল দাও, সেখান থেকে নিয়ে খাচ্ছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনাকে পানি এনে দিচ্ছি। পানি আর আনতে হবে না গো, মনে হচ্ছে ডাক্তারবাবু মারা গেছেন। তুমি এক কাজ করো, গরম পানি করে আনো, ডাক্তারবাবু শরীরে ছিটিয়ে দিই, তাহলে ভাইরাসটা হয়তো থাকবে না। হ্যাঁ, তার শরীরটা সমাধিত করতে হবে আমাকেই গো। আমার তো তোমার জন্য খুবই চিন্তা হচ্ছে ডাক্তারবাবু। লাশটা তুমি একাই সমাধিত করলে, কোনোভাবে তোমার শরীরে যদি সে ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে তোমার কি হবে? আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমি অবশ্যই ভালো থাকবো। আমি সব কিছু জানি, এর আগেও আমি ডাক্তারবাবুর কাছে ছিলাম। তিনি আমাকে সব কিছু আগেই শিখিয়ে দিয়েছেন কিভাবে কি করতে হয়, সেজন্য আমার এই সম্পর্কে ধারণা আছে। আমি ভাবছি তোমার হাঁসগুলো সব মরে গেল। হাঁসগুলো কিভাবে মরলো বলো তো? হাঁসের গায়ে কি ওই ভাইরাস ছড়িয়ে পড়েছে? হ্যাঁ, এখন তো দেখছি আমার মাথায় গোবর আছে। হাঁসগুলোর গায়ে ভাইরাস ছড়িয়েছে কিনা সেটা তো আমি জানি না, তবে এই হাঁসগুলো যে না খেতে পেয়ে মরে গেছে সেটা আমি ভালো করেই জানি। 3 দিন ধরে ঘরের বাইরে বের হয়নি, হাঁসগুলোকে খাবার দিতে পারিনি, সেই জন্য মারা গেছে। আমার শখের সব হাঁসগুলো মরে গেল। তোমার সব হাঁসগুলো মারা যায়নি, ল্যাংড়া হাঁসটা রয়ে গেছে গো। এটা তো আশ্চর্যকর বিষয়, ল্যাংড়া হাঁসটা কিভাবে বেঁচে রয়েছে? ও তো এমনিতেও ল্যাংড়া, সেজন্য হয়তো ওর খাবারের প্রয়োজন হয় না। এইসব কথা যে তুমি বলো না। এক কাজ করো, এই হাঁসটা ধরো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি আবার? তুমি আগে এই হাঁসটা ধরো, আমি তারপর তোমাকে বলছি। আমি তোমাকে এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি এই কাগজের মধ্যে কি লিখছো, কি করছো, তুমি কিছুই তো আমার কাছে বলছো না। ঘরের কি পরিস্থিতি তা তো তুমি দেখতেই পাচ্ছ। আমাদের ঘরের খাবার ফুরিয়ে গেছে। গ্রামের সবারই হয়তো একই অবস্থা, কেউ তো ঘর থেকে বের হচ্ছে না। এরকম হলে আমরা কদিন বাদে না খেয়ে মারা যাব। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি কি করতে চাইছো সেটা তো আমাকে বলবে। ওই ল্যাংড়া হাঁসটা আমার সবচেয়ে প্রিয় ছিল, ওকে আমি খুব যত্ন করে পালছি। ওর যখন পা ভেঙে গেছে তারপরও আমি ওকে কখনো রান্না করে খাইনি। এই কাগজে আমি একটা সংবাদ লিখে দিয়েছি, বাড়ির সামনে নদীতে হাঁসটা ছেড়ে দেব। অন্য গ্রামে গেলে কেউ যদি এটা দেখতে পায় আমাদের অবশ্যই সাহায্য করবে। কি সব অবাস্তব কথা বলছো? হাঁস আমাদের কিভাবে সাহায্য করবে? এই লেখাটা হাঁস বই নিয়ে যেতে পারবে কিভাবে? ওর কি হাত পা আছে নাকি? সেটা তোমায় চিন্তা করতে হবে না, ওর পিঠের সাথে রশি দিয়ে আমি এটা ভালোভাবে বেঁধে দিচ্ছি।
বসে না থেকে একটা চেষ্টা যে করছো এটাও ভালো। কিছু হলেও হয়ে যেতে পারে গো। বেঁধে দাও, বেঁধে দাও, আমি নদীতে ছেড়ে আসি। আজকে কি যে হলো কিছুই বুঝতে পারছি না। এত করে জাল টানছি, কোনো মাছই তো জালে উঠছে না। আজকে কি আমার রাশিটা একদম খারাপ? সেই দুপুরে এসেছি, এখন প্রায় বিকেল হয়ে গেছে। মাছ ছাড়া যদি বাড়িতে যাই, গিন্নি এমনিতেও আমার মস্তক খাবে। এখানে আর বসে থাকতে একা একা ভালো লাগছে না। সবাই মাছ ধরে চলে গেছে বাড়ির দিকে, আমারই পোড়া কপাল, কোনো মাছই উঠল না। থাক, এখানে আর বসে থেকে লাভ নেই। গিন্নি যা বলে বলুক, আমি বাড়ি দিকে যাই। এ বাবা, এই হাঁসটা আবার কোত্থেকে আসলো? এতক্ষণ ধরে এখানে আছি, কোনো হাঁসই তো দেখতে পেলাম না। এই হাঁসটা আমার নৌকার উপর উঠে বসে আছে। এই অন্য সময় হাঁসও মানুষের থেকে দূরে থাকে, এই হাঁসটার কি হয়েছে? যাই হোক না কেন, সেটা আমার দেখাবার বিষয় না। মাছ যেহেতু পাইনি, হাঁসটাকে ধরে নিয়ে যায়। গিন্নি দেখলে অনেক খুশি হবে। কই গিন্নে, কোথায় তুমি? এদিকে আসো তো। আরে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আর দেখো না, তাড়াতাড়ি এসে দেখে যাও। কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? মনে হচ্ছে আজকে বিশাল বড় মাছ ধরে নিয়ে এসেছো। না, কোনো ধরনের মাছই আজকে পেলাম না। অনেক চেষ্টা করেছি, আমার জালে কোনো মাছই উঠল না। একটু আগে সবাইকে দেখলাম এখান থেকে গেল, অনেক অনেক মাছ ধরে নিয়ে গেছে। তুমি কোনো মাছই ধরতে পারলে না? তোমার দ্বারা কোনো কাজই হবে না। আমাকে আবার ডাকছো কেন? মাছ ধরতে পারিনি তাতে কি হয়েছে? এই দেখো, তোমার জন্য একটা হাঁস নিয়ে এসেছি। এই হাঁসটা রান্না করলে 2 দিন খেতে পারবো। হ্যাঁ, এই হাঁসটা কোত্থেকে পেলে তুমি? হাঁসের পিঠের উপর একটা চিঠি রয়েছে বাঁধা। এটা আবার কি দেখি তো, আমাকে দাও। কি গো গিন্নি, তুমি তো কোনো কথাই বলছো না। এই চিঠিতে কি লেখা রয়েছে? হ্যাঁ, ওমা, বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। পাশের গ্রামের লোকেরা না খেয়ে মরছে। সেখানে নাকি একটা ভাইরাস আক্রান্ত হয়েছে, সেজন্য কেউ ঘর থেকে বের হয় না। অন্য গ্রামে গেলেও সেখানে ছড়িয়ে পড়বে, সেজন্য কেউ এদিকে আসছে না। হাসির চিঠিতে সেগুলোই লেখা আছে। তাদের ডাক্তারও নাকি মারা গিয়েছে গো। তাহলে এখন আমরা কি করব বলো তো? কি করবে বুঝতে পারছো না? এখনই আমাদের গ্রামের বড় ডাক্তার গোবিন্দলাল বাবুর কাছে চলো, তাকে সবটা জানাতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলো। মানুষকে আমাদের সাহায্য করা অবশ্যই জরুরি, চলো। কি হয়েছে রমেশ? আবারও কি বউকে মেরেছো নাকি? হ্যাঁ, না বউ তোমাকে মেরেছে? তোমাদের এই ঝামেলা মেটাতেই তো আমার সময় চলে যাচ্ছে গো। হ্যাঁ, না ডাক্তারবাবু, আজকে আমরা মারামারি করিনি। অন্য একটা ঘটনা নিয়ে আপনার কাছে এসেছি, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ও আচ্ছা, আমি তো আরো ভেবেছিলাম তোমরা নিজেরা মারামারি করে তারপরে কানে এসো। আচ্ছা, কি ঘটনা নিয়ে এসো সেটা বলো তো। ডাক্তারবাবু, আজকে আমার স্বামী নদীতে একটা হাঁস পেয়েছে। সেটা বাড়িতে এনেছিল রান্না করে খাওয়ার জন্য। আমি হাঁসের পিঠে একটা চিঠি পেয়েছি, যেটা কিনা আমাদের পাশের গ্রামের। হাঁসের গলায় চিঠি? তুমি তো পড়াশোনা জানো, কি লেখা ছিল বলো তো আমাকে। সেই চিঠিতে লেখা দেখলাম, সেখানে নাকি একটা বিশাল বড় ভাইরাস গ্রামবাসীদের জীবন কেড়ে নিচ্ছে। সেখানকার যে ডাক্তার ছিল, সেও নাকি মারা গেছে। সবার ঘরবন্দি হয়ে রয়েছে, সবার খাবার ফুরিয়ে গেছে, কেউ বাইরে বের হতে পারছে না। কি বললো কি গো? তারা তো আমাদের এখানে সাহায্য চাইতে একজন আসতে পারতো। সেটাই আরো লেখা ছিল, তারা ইচ্ছে করে এখানে আসছে না। তারা আসলে এই গ্রামেও সে ভাইরাস ছড়িয়ে পড়বে। তাহলে তো একটা চিন্তার বিষয়। তবে এই মুহূর্তে আমার কাছে এত ঔষধ নেই। আমি শহর থেকে সম্পর্কে কিছুদিন আগেই জেনে এসেছি। রাতের মধ্যে আমি সকল ধরনের ব্যবস্থা করছি। সকালে আমরা সবাই সেখানে যাব। তোমরা এখন চলে যাও। তবে তোমরা যে কাজটা করেছো, অনেক বড় একটা কাজ করেছো, তোমাদের ধন্যবাদ। আমাদের দ্বারা যদি কোনো উপকার হয়, জীবন বাঁচে, তাতেই আমরা ধন্য। এসব চিন্তা করে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি একটু কমিয়ে ফেলো, তাহলে আরো ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এরপর আপনি কখনো আর আমাদের ঝগড়া করতে দেখবেন না। তাহলে আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা শুনে ভালো লাগলো। এ কথা মনে রেখো। মনে থাকবে। বাড়িতে কেউ আছেন নাকি? থাকলে বেরিয়ে আসুন তো। বাড়িতে তো আমরা আছি। আপনি কে? নিশ্চয়ই ভাইরাস নিয়ে এসেছেন। আমরা ঘর থেকে বের হতে পারবো না, আপনি এখান থেকে চলে যান। আরে না, আমি পাশের গ্রামের ডাক্তার।
আপনাদের সাহায্য করবার জন্য এসেছি। ঘর থেকে বের হয়ে আসুন, সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যে সত্যি আমাদের সাহায্য করতে এসেছেন এটা আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আরে না না, স্বপ্ন দেখছেন না। আমি পাশের গ্রাম থেকে এসেছি আপনাদের সাহায্য করবার জন্য। আপনারা সবাই সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা করতে হবে না। আমি সব ধরনের ওষুধপত্র নিয়েই এসেছি। কিন্তু সবার আগে আমাদের ঘরে কিভাবে আসলেন? নদীর পাড়ে সবচেয়ে কাছের ঘরটা আপনাদের, তাই দেখতে আসলাম এ ঘরে কেউ আছে নাকি। রমেশ চামেলির কাছে আপনাদের ওষুধ দিয়ে যাচ্ছি। আরও যে মানুষ আছে আমি তাদের সাহায্য করবার জন্য যাচ্ছি। চামেলি এবং রমেশ আপনাদের ওষুধ দিয়ে দেবে। সেগুলো এখন খেয়ে নিন, কিছুটা বিশ্রাম করুন। দূষিত কোনো ভাইরাস যদি আপনার শরীরে ঢোকে সেটা শেষ হয়ে যাবে এক নিমেষে। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব সেটাই ভেবে পাচ্ছি না। আমার মনে হচ্ছে নতুন করে আবার বাঁচতে শিখবো, এমন একটা অবস্থা। এসব ধন্যবাদ পরে দেবেন, এখন আমার অনেক কাজ আছে, সেগুলো আমি সম্পন্ন করে আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো। গ্রামের সবাইকে আমি যথেষ্ট চিকিৎসা দিয়েছি। আশা করি আপনারা ধীরে ধীরে আরও সুস্থ হয়ে উঠবেন। তবে এখন আর কোনো ভয়ের কারণ নেই, আপনারা ঘর থেকে বের হতে পারবেন। আপনি সবটা জেনে বুঝে তারপর বলছেন তো? আমি শহুরে ডাক্তার, পাশের গ্রামে এসেছিলাম বদলি হয়ে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু জেনে বুঝেই বলছি। তবে আপনারা একটা ভালো কাজ করেছিলেন, যেটা হলো এই গ্রাম থেকে অন্য গ্রামে কেউ যাননি, তাহলে দেখা যেত অন্য গ্রামেও এই রোগ ছড়িয়ে পড়ত। হ্যাঁ, আমাদের আগের ডাক্তার মদন মোহন বাবু তিনি আমাদের সবাইকে এই পরামর্শ দিয়েছিলেন যে আমরা কেউ যেন ঘর থেকে বের হয়ে অন্য গ্রামে না যাই। কিন্তু দুঃখের ব্যাপার হলো তিনি এখন আমাদের মাঝে নেই। ডাক্তারবাবুর কথা শুনেছি, তিনি একজন বিশাল বড় মনের মানুষ, যিনি কিনা আপনাদের জন্য সেবা করতে করতে মারা গেছেন। আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন। কিসের হাঁসের কথা বলছো? আপনাদের গ্রামে যে এসব হয়েছে আমরা তো সেই খোঁড়া হাঁসের মাধ্যমে জানতে পেরেছি। আপনাদের এই বকুল একটি হাঁসের পিঠে চিঠি লিখে তারপর সেটা নদীতে ছেড়ে দিয়েছিল। আমি নদীতে সেই হাঁসটিকে পেয়েছিলাম। পরে আমার বউ সহ সেই চিঠি লেখা পড়ে আমরা জানতে পারি ব্যাপারটা। তারপর গোবিন্দলাল বাবুকে সব জানাই, তিনি তারপর চিকিৎসার ব্যবস্থা করেন। তাহলে তো লালটুর বউ অবশ্যই পুরস্কার পাওয়ার যোগ্য, এবং বিপদের সময় বিশাল বড় একটা চালাকির পরিচয় দিয়েছে। থাক গিন্নি, তুমি মন খারাপ করো না ওই হাঁসটার জন্য। তবে তোমার ওই হাঁসের জন্য আমরা গ্রামের সবাই বেঁচে গেছি গো। চলো চলো সবাই মিলে গ্রামে আবার বাজার ঘাট শুরু করি, বাসায় খাবার কিছু নেই। কই গো গিন্নি, কোথায় তুমি? একবার এদিকটা এসে দেখে যাও। আরে তাড়াতাড়ি এসো, কোথায় তুমি? কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? আমি তো তোমার জন্য রান্না করছিলাম রান্নাঘরে। রান্না দেখিয়ে এখন আসতে হলো। তরকারি যদি পুড়ে যায় তখন তো আবার তুমি চেঁচামেচি করবে। কেন ডেকেছি? আরে নিজে একটু বাড়ির উঠানে ভালো করে তাকিয়ে দেখো তো। হে কি, আমার সে হাঁস এখানে চলে এসেছে। দেখো দেখো আমার হাঁস। সেই জন্যই তো আমি তোমাকে এত তড়িঘড়ি করে ডাকলাম। তোমার এই হাঁসটি আসলেই খুব ভালো। তোমার এই হাঁসটির জন্য পুরো গ্রাম বেঁচে গেছে। শীতে যে পরিমাণ মানুষ ভাইরাসের শিকার হয়েছিল, তোমার চালাকি ওই খোঁড়া হাঁসের জন্য সবকিছু ঠিক হয়ে গেছে গো। আমার এই হাঁসটাকে দেখে আমি কত পরিমাণ খুশি হয়েছি সেটা তোমাকে বোঝাতে পারবো না। গতকাল ওরা যখন বলল হাঁসের খবর জানে না, খুব মন খারাপ হয়েছিল। এখন আমার মনটা ভালো হয়ে গেল। তাহলে এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার হাঁসটি মনে হচ্ছে কিছু খায়নি। তাড়াতাড়ি এক্ষুনি তুমি হাঁসটিকে খাবার দাও। খাবারের টানেই হয়তো এখানে চলে এসেছে। না না, খাবারের টানে না, ও এসেছে আমার টানে। ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। আমি যাই, এখনই ওকে খাবার দেই। যাও যাও যাও। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।